এই পরিসংখ্যান অধ্যায়টি আমরা মাত্র 3টি টাইপে শেষ করব। টাইপ 1 এ থাকবে ক নং এর জন্য, টাইপ 2 তে থাকবে খ নং এর জন্য, টাইপ 3 তে থাকবে গ নং এর। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 10টা প্রশ্নের বাইরে থেকে একটা প্রশ্ন ক নং এ করা হবে না। আর এই প্রশ্ন সমাধান করার জন্য আমরা এই সারণীটা ব্যবহার করি। এখন এদিকে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই পরিসর দিয়ে কিন্তু আরো 2 ভাবে প্রশ্ন আসতে পারে, একটা সূত্র দিয়ে 3 ভাবে প্রশ্ন আসতে পারে। হয়তো তারা আমার কাছে পরিসর চাইবে, অথবা তারা আমার কাছে সর্বোচ্চ সংখ্যা চাইবে, অথবা তারা আমার কাছে সর্বনিম্ন সংখ্যা চাইবে। দেখো এখানে সর্বোচ্চ গণ সংখ্যা তো 18। সর্বোচ্চ গণ সংখ্যাটা যে শ্রেণীতে থাকবে ওটি আমাদের প্রচুরক শ্রেণী। এই সারণীর মাধ্যমে মধ্যক শ্রেণীটা নির্ণয় করো। এখন আমরা দেখবো মধ্যমান নির্ণয় করো। আমরা যা সূত্রটা বসে অঙ্কটা সমাধান করবো। এখন আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করাটা দেখবো। শ্রেণী সংখ্যা নির্ণয় একটা সূত্র আছে, সেটা হচ্ছে পরিসর ভাগ ব্যবধান। তাহলে দেখো আমরা এক লাইনে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারছি, কিন্তু পরীক্ষাতে কিন্তু আমাদের এত সহজভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে দেওয়া হবে না। যদি পরীক্ষা আসেও এত সহজ করে আমাদেরকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে দেওয়া হবে না। আমরা চেষ্টা করবো সবসময় এরকম জ্ঞানমূলক প্রশ্নগুলো উদাহরণ সহ লিখার। উদাহরণ সহ লিখতে আমরা 2 দিয়ে পাবো। এই সারণীর মাধ্যমে মধ্যক শ্রেণীটা নির্ণয় করো। মধ্যক শ্রেণী নির্ণয় করাও সহজ, কিন্তু এটা প্রচুর শ্রেণীর মতো 2 লাইনে আমরা শেষ করতে পারবো না, কারণ এটা একটু আমাদের মধ্যক শ্রেণী বাইর করতে একটু আমাদের কাজ করতে হবে। কি কাজ? মধ্যক শ্রেণী নির্ণয় করতে আমাদের সর্বপ্রথম ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তারপর আমাদের আরো 2টা ধাপ আছে। তাহলে মধ্যক শ্রেণীটা আমরা 3টে স্টেপে বাইর করবো। প্রথম স্টেপটা হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা। এখন এই ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা আমরা কিভাবে তৈরি করবো? তাহলে চলো আমরা এটা দেখি। সর্বপ্রথম আমরা লিখবো যে নিচে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হবে। তাহলে নিচে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হলো, এটা লিখে আমরা এরকম একটা সারণী তৈরি করবো। এই সারণীতে কি কি 3টা কলাম থাকবে? একটা শ্রেণীব্যক্তির কলাম, একটা গণসংখ্যার কলাম, আর একটা ক্রমযোজিত গণসংখ্যার কলাম। এখন শ্রেণীব্যক্তির গণসংখ্যাটা কিন্তু আমার প্রশ্নে দেওয়া থাকবে, যেমন এদিকে দেওয়া আছে শ্রেণীব্যক্তির গণসংখ্যা। পরিসংখ্যানের ক্ষেত্রে তো অবশ্যই আমাকে শ্রেণীব্যক্তির গণসংখ্যা তারা উদ্দীপকে দিয়েই দিবে। আর ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে আমরা আলাদা একটা কলাম নিজে থেকে তৈরি করবো। এখন আমরা তো লিখছি যে নিচে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হবে। আমরা এটা 3টা কলমও দিচ্ছি। এখন এই সারণী ক্রমচ্ছুত গণসংখ্যাগুলো আমরা কিভাবে নির্ণয় করবো? এটা নিয়ম একদমই ইজি। প্রথমে আমরা কি করবো? প্রথম যে গণসংখ্যা যেটা আছে এটি আমরা ক্রমচ্ছুত গণসংখ্যা লিখবো। এটা লেখার পর তারপরের যে গণসংখ্যাটা আছে এর সাথে আমরা যোগ করে দিই। যেমন এটার প্রথম গণসংখ্যা 3 লিখছি, তারপর 3 এর সাথে এটার নিচে যে গণসংখ্যা আছে 10, এটা যোগ করবো। 3 এর সাথে 10 যোগ করলে কত? 13। সেম এখন 13 সাথে আমরা এই যে কোনাকুনি ভাবে 18 যোগ করবো। 13 সাথে 18 যোগ করলে হয় 31। আমরা 8 যোগ করবো। 31 সাথে 8 যোগ করলে কত হয়? 39। 39 এর সাথে কোনাকুনি আমরা 6 যোগ করবো, তাহলে আমাদের হয় 45। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে নির্ণয় করবো আমরা বুঝতে পারছি। প্রথমে আমরা যেটা গণসংখ্যা থাকবে ওইটাই বসাবো। যেমন এদিকে প্রথমে কি আছে? 3 আছে, তারপর আমরা 3 বসেছি। তারপর আমাদের কাজ কি হবে? কোনাকুনি আমাদের যোগ করতে হবে। যেমন 3 এর সাথে আমরা এই যে কোনাকুনি 10 যোগ করলাম, 13 এর সাথে আমরা এই যে কোনাকুনি 18 যোগ করলাম, 3 এর সাথে 10 যোগ করা হচ্ছে 13। এখন 13 সাথে এই যে কোনাকুনি 18 যোগ করছি, কত হচ্ছে? 31। 31 সাথে 8 যোগ করছি, কোনাকুনি 39। 39 সাথে 6 যোগ করছি, কোনাকুনি 45। এভাবে আমরা সহজে ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করতে পারবো। এখন আমি কি বলছি? আমরা এই মধ্যক শ্রেণীটা 3টে স্টেপে আমরা বাইর করবো। মধ্যক শ্রেণী প্রথম স্টেপে কি হবে? আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা তৈরি করবো। দ্বিতীয় স্টেপে আমরা n কে 2 দ্বারা ভাগ করবো। তৃতীয় স্টেপে আমরা n কে 2 দ্বারা ভাগ করার পর যে মানটা পাবো এটা আমরা ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে ওইটার অবস্থান নির্ণয় করবো। আমরা অঙ্কের মাধ্যমে দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম স্টেপে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করছি। এখন দ্বিতীয় স্টেপে কি বলছিলাম? n কে 2 দ্বারা ভাগ করবো। এখন nটা কি? n হচ্ছে আমাদের গণসংখ্যার সমষ্টি। গণসংখ্যা কোনগুলা? এই যেগুলো হচ্ছে আমাদের গণসংখ্যা। n হচ্ছে গণসংখ্যার সমষ্টি। অর্থাৎ এখানে দেখো আমাদের কিন্তু মধ্যক শ্রেণী নির্ণয় করার ক্ষেত্রে একটা ঘর অবশ্যই বাড়তি করতে হবে। আমাদের এই বাড়তি করে আমরা n নির্ণয় করবো। n ইকুয়াল টু এই গণসংখ্যার সমষ্টি। তাহলে গণসংখ্যার সমষ্টি মানে অবশ্যই আমরা সবগুলো গণসংখ্যা যোগ করবো। তাহলে এই সবগুলো গণসংখ্যা যোগ করি। 3, 10, 18। 3 এর সাথে 10 যোগ করলে 13, 13, 18, 31, 31, 8, 39, 39, 6, 45। তাহলে আমাদের n কত? 45। অবশ্যই আমাদের যে n আর ক্রমযোজিত গণসংখ্যার শেষের যে সংখ্যাটা ওটা অবশ্যই এক করতে হবে। যদি এক না হয় তাহলে আমাদের হয়তো গণসংখ্যা যোগ করাটা ভুল হয়েছে, অথবা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা ভুল হয়েছে। যদি দুটোটাই সঠিক হয় তাহলে অবশ্যই এই যে গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যার শেষের সংখ্যাটা অবশ্যই একরকম হতে হবে। তারপর আমরা স্টেপ 2 তে কি বলছিলাম? n কে 2 দ্বারা ভাগ করব। তাহলে n হচ্ছে আমাদের 45। তাহলে এখানে আমরা লিখবো এখানে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 45, বা n কে 2 দ্বারা ভাগ করবো আমরা n/2 ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 2। 45 কে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসে 22.5। তাহলে n কে 2 দ্বারা ভাগ করার ফলে আমরা কত পাইছি? 22.5। আমাদের স্টেপ 2 ও ক্লিয়ার হয়েছে। স্টেপ 3 তে আমরা কি বলছি?
n কে 2 দ্বারা ভাগ করার পর যে মানটা আমরা পাবো ওইটা আমরা ক্রমযুক্ত গণসংখ্যা ওটার অবস্থান নির্ণয় করবো। অবস্থান নির্ণয় করা বলতে আমরা এই যে 22.5টা কোথায় আছে ক্রমযুক্ত গণসংখ্যা ওইটা আমরা বাইর করবো। যেমন 3-এর মধ্যে কি 22.5 আছে? নাই। 13-র মধ্যে কি 22.5 আছে? ওইটা 13-র মধ্যেও নাই, কিন্তু 31-এর মধ্যে 22.5 আছে। তাহলে 31-এর মধ্যে 22.5 থাকাতে এই যে 31 যে শ্রেণীতে আছে ওইটাই আমাদের হবে কি মধ্যক শ্রেণী। তাহলে এখন আমরা লিখবো যে এখন 22.5 এর অবস্থান রয়েছে 30 থেকে 34 শ্রেণীতে। অর্থাৎ 22.5 এর অবস্থান রয়েছে 30 থেকে 34 শ্রেণীতে। সুতরাং 30 থেকে 34 শ্রেণী হলো মধ্য শ্রেণী। তাহলে আমরা সহজেই মধ্যক শ্রেণীটা বাইর করতে পারছি। অর্থাৎ আমরা 3টা স্টেপে এই মধ্যক শ্রেণীটা বাইর করবো। প্রথম হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করবো। দ্বিতীয় স্টেপে আমরা n কে 2 দ্বারা ভাগ করবো। তারপর n কে 2 দ্বারা ভাগ করবো যে মানটা আমরা পাবো এটা আমরা ক্রমযুক্ত গণসংখ্যা কোনটার মধ্যে আছে এটা আমরা দেখবো। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে n কে 2 দ্বারা ভাগ করবো যে মানটা আমরা পাই এটা তো 39-এর মধ্যে আছে, 45-এর মধ্যে আছে, তাহলে আমরা এই দুটো থেকে কেন একটা নিলাম না? এটা একটা কারণ হচ্ছে আমরা সর্বপ্রথম যে শ্রেণীতে এই মানটা পাবো ওইটা আমাদের নিতে হবে। এরপরে গুলো যদি নেই, যদিও মানটা ওটার মধ্যে থাকে তাহলে তারপরেও হবে না, তারপরে তোমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করা হবে না। তাহলে আমরা যে n কে 2 দ্বারা ভাগ করার পর যে মানটা আমরা পাবো ওই মানটা ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে সর্বপ্রথম আমরা যে শ্রেণীতে পাবো ওইটাই আমাদের মধ্যক শ্রেণী। যেমন এই 22.5 আমরা সর্বপ্রথম কোথায় পেয়েছি? 31-এর মধ্যে পেয়েছি। তাহলে 31 কোন শ্রেণীতে আছে? এই শ্রেণীতে। তাহলে এটাই আমাদের কি শ্রেণী? মধ্যক শ্রেণী। আর একটা বিষয় ক্লিয়ার করে দিই, মধ্যক শ্রেণী আর প্রচুরক শ্রেণী এক হইলেও সমস্যা নেই। এমন কোনো শর্ত নাই যে যেটা মধ্যক শ্রেণী হবে ওইটাই প্রচুরক শ্রেণী হবে, অথবা যেটা প্রচুরক শ্রেণী হবে ওইটাই মধ্যক শ্রেণী হবে, এরকম কোনো শর্ত নাই। কিন্তু তোমরা যদি এক হইয়াও যায় তাহলেও কোনো সমস্যা নেই। যেমন আমরা যে একটু আগে প্রচুরক শ্রেণী নির্ণয় করছি ওইটা কিন্তু এটাই ছিল। দেখো সর্বাধিক সংখ্যা 18 কিন্তু এটাতেই আছে। আমরা দেখতেছি এটা প্রচুরক শ্রেণী ও মধ্যক শ্রেণী, এটি কোনো বেশি একটা আমাদের দেখার বিষয় না। এই কথাটা বলার কারণ হলো যে মধ্যক শ্রেণী যেটা হবে ওইটাই যে প্রচুরক শ্রেণী হবে এরকম কোনো শর্ত কিন্তু নাই। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা ইতিমধ্যে টাইপ 1 এর অনেকগুলো প্রশ্নের সমাধান করে ফেলছি। পরিসর নির্ণয় করো, প্রচুরক শ্রেণী নির্ণয় করো, মধ্যক শ্রেণী নির্ণয় করো, এগুলো আমরা কিভাবে নির্ণয় করতে আমরা এগুলো দেখছি। এখন আরেকটা যে দিক আছে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করো, ওইটাও কিন্তু যখন মধ্যক শ্রেণী নির্ণয় করতে হয় তখন আমরা দেখছি যে আমরা কিভাবে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করবো। আমাদের এই যে প্রশ্নটা আসতে পারে যে উদ্দীপকের সারণী হতে ক্রমযুক্ত গণসংখ্যার সারণী তৈরি করো, এরকমই প্রশ্ন আসে। যদি এরকম প্রশ্ন আসে যে ক্রমযুক্ত গণসংখ্যার সারণী তৈরি করো, তাহলে আমরা মধ্যক শ্রেণী নির্ণয়ের ক্ষেত্রে যেভাবে আমরা এই সারণীটা তৈরি করছি ক্রমযুক্ত গণসংখ্যা আমরা সেম ওইভাবেই তৈরি করে দিলে আমাদের ক নং প্রশ্নটা সমাধান হয়ে যাবে। এখন আমরা দেখবো মধ্যমান নির্ণয় করো। মধ্যমান নির্ণয় করো সাধারণত আমাদের কিন্তু ক নং এ ডিরেক্ট বলা হয় না যে মধ্যমান নির্ণয় করো, তারা আমাদের এই যে মধ্যমান নির্ণয়ের প্রশ্নটা দুইভাবে দেয়। একভাবে তারা কিভাবে দেয়, একটা শ্রেণী দিয়ে দেয়, ওই শ্রেণীটার মধ্যমান নির্ণয় করতে বলে। আরেকভাবে তারা দেয় যে প্রচুরক শ্রেণী মধ্যমান নির্ণয় করো অথবা মধ্যক শ্রেণী মধ্যমান নির্ণয় করো। ওই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, প্রথমে মধ্যক শ্রেণীটার প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হয়, তারপর ওই শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হয়। আর যদি শ্রেণী দিয়ে দেয় তাহলে তো আরো সহজ, আমরা ডিরেক্ট মধ্যমানের সূত্রটা ব্যবহার করে মধ্যমানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা আগে মধ্যমান নির্ণয় সূত্রটা দেখি। মধ্যমান নির্ণয় সূত্রটা হচ্ছে, আমরা জানি মধ্যমান ইকুয়াল টু উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। এখন আমি কি বলছিলাম, প্রশ্ন দুইভাবে আসতে পারে। হয়তো তারা আমাদেরকে একটা শ্রেণী দিয়ে দিবে, যেমন 40 থেকে 44 শ্রেণী মধ্যমান নির্ণয় করো, এই একটা শ্রেণী তারা দিয়ে দিল 40 থেকে 44। তখন ওই শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা আমি এখানে বসাবো, তারপর 2 দ্বারা ভাগ করবো, এটা আমাদের মধ্যমান। অথবা তারা আরেকভাবে কি দিতে পারে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে কাজ কি হবে, প্রচুরক শ্রেণী নির্ণয় করা, তারপর আমরা প্রচুরক শ্রেণী নির্ণয় করার পর ওই শ্রেণীর মধ্যমান নির্ণয় করবো। আর মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলবো সেম, আগে মধ্যক শ্রেণী নির্ণয় করবো, তারপর ওই শ্রেণীর মধ্যমান নির্ণয় করবো। সাপোজ মনে করো আমাকে বলা হয়েছে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। মনে করো আমাকে প্রশ্ন দেওয়া আছে যে 35 থেকে 39 শ্রেণীটির মধ্যমান নির্ণয় করো। এটা আমাদের কোন প্রশ্ন দেওয়া আছে।
তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করবো? আমরা লিখবো যে দেওয়া আছে প্রদত্ত শ্রেণী 35 থেকে 39। এখানে উচ্চ সীমা কত? উচ্চ সীমা মানে হচ্ছে বড় সংখ্যা, নিম্ন সীমা হচ্ছে ছোট সংখ্যা। তাহলে এখানে উচ্চ সীমা হচ্ছে 39 ও নিম্ন সীমা হচ্ছে আমাদের 35। সুতরাং মধ্যমান ইকুয়াল টু 30 যোগ 35 ডিভাইডেড বাই 2। এখন 39 এর 35 যোগ করলে কত হয়? 9 5 14, 4 হাতে 6, 3 3 6 কে 7। 34 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়? 37। তাহলে আমাদের মধ্যমান কত? 37। আমরা আমাদের মধ্যমান কত পাইছি? 37। তাহলে মধ্যমান নির্ণয়টাও একদম সিম্পল পরিসর নির্ণয়ের মতোই। আমাদেরকে তোমার একটা শ্রেণী দেওয়া থাকবে, ওই শ্রেণী বড় সংখ্যার হবে উচ্চ সীমা, ছোট সংখ্যার হবে নিম্ন সীমা। আমরা যা সূত্রটা বসে অঙ্কটা সমাধান করবো। এই অঙ্কটা দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে আমাদের ডিরেক্ট শ্রেণী দেওয়া থাকবে এমন, অথবা আমাদেরকে বলা হবে যে প্রচুর শ্রেণী মধ্যমান অথবা মধ্যক শ্রেণী মধ্যমান নির্ণয় করো। আর আমরা একটু আগে দেখি যে আমরা প্রচুর শ্রেণী আর মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করবো। তাহলে আমরা আমাদের এই 4 নং প্রশ্নটাও সমাধান করা শেষ। এখন আমরা দেখবো শ্রেণী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি। এখন আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করাটা দেখবো। শ্রেণী সংখ্যা নির্ণয় একটা সূত্র আছে, সেটা হচ্ছে পরিসর ভাগ ব্যবধান। এই পরিসর ভাগ ব্যবধানের সূত্রের সাহায্যে আমরা শ্রেণী সংখ্যাটা নির্ণয় করবো। এখন শ্রেণী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমাদের কাছে এই মানগুলো অবশ্যই দেওয়া থাকবে। কিভাবে দেওয়া থাকবে? ধরো আমাদের কাছে দেওয়া আছে পরিসর ইকুয়াল টু 25, ব্যবধান ইকুয়াল টু 5 বলে শ্রেণী সংখ্যা নির্ণয় করি। সুতরাং আমরা লিখবো শ্রেণী সংখ্যা ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 5 সমান 25 কে 5 দ্বারা ভাগ করলে হয় 5। এটাই আমাদের কি অ্যান্সার। তাহলে দেখো আমরা এক লাইনে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারছি, কিন্তু পরীক্ষাতে কিন্তু আমাদের এত সহজভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে দেওয়া হবে না। যদি পরীক্ষা আসেও এত সহজ করে আমাদেরকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে দেওয়া হবে না। আমরা সাধারণত বোর্ড প্রশ্নে যেভাবে দেখছি যে শ্রেণী সংখ্যা নির্ণয় করার প্রশ্ন কিভাবে দেয়, তারা কি করে সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা দিয়ে দেয় আর ব্যবধানটা দিয়ে দেয়, যে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। যেমন সর্বোচ্চ সংখ্যা 44, সর্বনিম্ন সংখ্যা 20 হলে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এখন এদিকে পার্থক্যটা কি? আমি যেমন করে করছি, এখানে পরিসরটা ডিরেক্ট দেওয়া ছিল 25, যেটা পরীক্ষাতে দেওয়া থাকে না, আর শ্রেণী ব্যবধান 5। আমি সহজে শুধু সূত্রের মধ্যে মানগুলো বসে শ্রেণী সংখ্যা বাইর করছি। কিন্তু পরীক্ষাতে পরিসরটা ডিরেক্ট না দিয়ে তারা কি করে সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যাটা দিয়ে দেয় আর ব্যবধান দিয়ে দেয়। এই সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা সাহায্যে আমরা এই যে পরিসরের সূত্রের মাধ্যমে আমরা পরিসরের মানটা বাইর করি। তারপর আমরা কি করি, এই শ্রেণী সূত্রের মাধ্যমে, শ্রেণী সংখ্যা সূত্রের মাধ্যমে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করি। আশা করি বুঝতে পারছো। যদি এমন আসে প্রশ্ন, যদি এমন আসে পরীক্ষায়, তাহলে আমরা এই যে এক নংটা যেভাবে করছি পরিসর নির্ণয় করো, আমরা ঠিক সেভাবে আগে পরিসরটা নির্ণয় করবো সূত্রের সাহায্যে। তারপর পরিসরের মানটা তো আমরা পাবো, তখন ওই পরিসরের মান দিয়ে আমরা পরিসরের মান আর শ্রেণী ব্যবধান, এই দুইটা মান আমরা শ্রেণী সংখ্যা সূত্রে বসিয়ে, এই যে শ্রেণী সংখ্যার সূত্রটা কি ছিল? পরিসর ভাগ ব্যবধান। পরিসর জায়গাতে পরিসর, নিচে ব্যবধান বসিয়ে আমরা শ্রেণী সংখ্যাটা বাইর করবো। এখন এদিকে তো আমার ডিরেক্ট 5 বাইরেছে, একটা পূর্ণ সংখ্যা বাইরেছে। তাহলে অনেক সময় দেখবা যে আমাদের কি হয়, পূর্ণ সংখ্যা বাইরে না, আমাদের বাইর হয় 5.4, অথবা আমাদের বাইর হয় 7.2, অথবা আমাদের বাইর হয় 8.6। এরকম দশমিক আকারে আমাদের মান বাইরে, তখন আমরা লিখবো এক ঘর বাড়িয়ে লিখবো। কি লিখবো? 5.4 আসছে না, আমরা লিখবো এরকম একটা চিহ্ন দিতে হবে, চিহ্নতে আমরা লিখবো 6। 7.2 বাইরেছে, তাহলে আমরা এরকম একটা চিহ্ন দিয়ে লিখবো 8। 8.6 বাইরেছে, শ্রেণী সংখ্যার মান এই যে ভাগ করার পর, তাহলে আমরা এরকম একটা চিহ্ন দিয়ে লিখবো 9। অর্থাৎ যদি দশমিক মান বাইর হয়, আমি এক ঘর বাড়িয়ে এই চিহ্নটা দিয়ে একবার বাড়িয়ে লিখবো। অর্থাৎ যদি এরকম আমাদের ধরো 5.4 বাইরেছে, তখন আমরা এরকম চিহ্ন দিয়ে লিখবো ইকুয়াল 6। 7.2, তাহলে আমরা লিখবো 8। অর্থাৎ যেটা বাইরে হবে দশমিকে বাইরে হবে, ওটা এক ঘর বাড়িয়ে আমরা লিখবো। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করা শেষ। এখন এরপরে যে প্রশ্নগুলো আছে, পরিসংখ্যান কি, কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও, শ্রেণীভিত্তিক সংজ্ঞা দাও, কেন্দ্রীয় প্রবণতা কয়টি কি কি, এগুলো হচ্ছে জ্ঞানমূলক অর্থাৎ মুখস্থ নির্ভর প্রশ্ন। আমাদের যদি কোনো এরকম প্রশ্ন আসে যে পরিসংখ্যান কি, তাহলে আমরা লিখবো যে সংখ্যা ভিত্তিক কোনো ঘটনা বা তথ্যকে পরিসংখ্যান বলে। তারা সবসময় লেখে না যে উদাহরণ সহ লিখো, কিন্তু যেহেতু প্রশ্নটা 2 রঙের, আমরা চেষ্টা করবো সবসময় এরকম জ্ঞানমূলক প্রশ্নগুলো উদাহরণ সহ লিখার। উদাহরণ সহ লিখতে আমরা 2 পাবো। এগুলো তো অঙ্ক যেহেতু অঙ্ক এগুলোতে নাই, এগুলো মুখস্থ নির্ভর প্রশ্ন, এগুলোতে অবশ্যই আমরা উদাহরণ এড করবো। উদাহরণ এড করলে আমরা 2 পাবো। উদাহরণ এড না করলে অনেক সময় শিক্ষক দেখা যায় যে 1 দিতে পারে, এই কারণে আমরা উদাহরণ সহ লিখবো। সেই ক্ষেত্রে উদাহরণটা আমাদের কি হবে, যে 100 নম্বরের কোনো পরীক্ষায় অংশগ্রহণকারী 5 জন গণিতে প্রাপ্ত নম্বর হলো 30, 32, 38, 48, 48। এখানে গণিতে প্রাপ্ত নম্বর নির্দেশিত সংখ্যাসমূহ একটি পরিসংখ্যান। অবশ্যই তোমরা স্ক্রিনে এই যেগুলো দেখতে পাচ্ছ। তাহলে এখানে আমরা পরিসংখ্যান কি, এটা আসলে আমরা কি লিখবো? সংখ্যা ভিত্তিক কোনো ঘটনা বা তথ্যকে পরিসংখ্যান বলে। এদিকে তোমরা যদি সামনের দিকে তাকাও,
এই সারণীটা কিন্তু প্রত্যেকটা একটা ঘটনা বর্ণনা করতেছে। যেমন এই 20 থেকে 24-এর মধ্যে 3, 25 থেকে 29-এর মধ্যে 10, 30 থেকে 34-এর মধ্যে 18, প্রত্যেকটা একটা কি ঘটনা বর্ণনা করতেছে। অবশ্যই তোমরা দেখো যে সারণীর উপরে একটা লাইন লেখা থাকে যে নিচে গণিত পরীক্ষায় সবাই প্রাপ্ত নম্বর দেওয়া হলো, অথবা সকলের উচ্চতা পরিমাপ দেওয়া হলো, এরকম তারা উপরে লিখে তারপরে উদ্দীপকটা সারণীটা দেয়। এখন যেহেতু আমি সাধারণত অঙ্ক সমাধান করছি, এই কারণে এই সারণীর উপরে এমন তেমন কিছু আমি লেখার প্রয়োজন মনে করি না। তারপর যদি প্রশ্ন আসে যে শ্রেণীব্যক্তির সংজ্ঞা দাও, শ্রেণীব্যক্তির সংজ্ঞা দাও বলা হলে আমরা কি লিখবো, যে কোন শ্রেণীর ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমার ব্যবধানই হলো ওই শ্রেণীর শ্রেণীব্যক্তি। কোন শ্রেণীর ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমার ব্যবধানই হলো ওই শ্রেণীর শ্রেণীব্যক্তি। যেমন আমরা অবশ্যই একটু উদাহরণ দিব, যেমন মনে করি 11 থেকে 15 একটি শ্রেণীব্যক্তি, এর উচ্চ সীমা 15 ও নিম্ন সীমা 11। তাহলে আমরা এটাও দেখলাম। তারপর যদি আমাদের আসে যে কেন্দ্রীয় প্রবণতা সংজ্ঞা দাও, তাহলে আমরা লিখবো উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তারপর যদি আসে যে কেন্দ্রীয় প্রবণতা কয়টি কি কি, এটা আমরা লিখবো যে কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে 3টি। কি কি? গড়, মধ্যক, প্রচুরক। এগুলো হচ্ছে আমাদের এই তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবে। আর উপরে যেগুলো তোমাদের অঙ্ক, উপরে যেগুলো ম্যাথ রিলেটেড প্রশ্ন ছিল, ওগুলো আমি ধাপে ধাপে সমাধান করে দিচ্ছি।